হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে 2027 সিবিএসসি ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের অন্তর্গত কাবুলিওয়ালা গল্পটার লাইন বাই লাইন একেবারে শব্দ অর্থ ধরে বিশ্লেষণ করতে এসেছি। কারণ আমার চ্যানেলে ইতিমধ্যে কাবুলিওয়ালার একটা ভিডিও আপলোড হয়ে গেছে, কিন্তু সেখানে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে এই চ্যাপ্টারটার বা এই ছোট গল্পটার একেবারে লাইন বাই লাইন তোমাদের সঙ্গে যেন আমি আলোচনা করি। আজকে আমি সেই কারণেই কিন্তু সেই বিষয়টা নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। আর যারা ওই ভিডিওটা বা ওই রকম ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আজকে আমি একেবারে লাইন বাই লাইন তোমাদের সামনে গল্পটা এক্সপ্লেন করতে চলেছি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসরকাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমন অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। মিনির বাবার মানে আমাদের এই যে ছোট গল্পটা, তার উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে মিনির বাবা। মিনির বাবা আমাদের এই গল্পের গল্পকথক। তিনি তার 5 বছরের ছোট মেয়ে মিনি সম্পর্কে বলতে বলতে এই গল্পের সূচনা করেছেন। তিনি বলছেন তার মেয়ে এক দণ্ড কারো কথা মানে না কথা বলে থাকতে পারে না। আর পৃথিবীতে জন্মগ্রহণ করার পর সে মাত্র 1 বছর নিয়েছে, তারপরে কথা বলতে শিখেছে। মানে 1 বছরের মধ্যে সে কথা বলা শুরু করে দিয়েছিল। তার মা তাকে ধমক দিয়ে চুপ করালেও বাবা এই কাজটা পারেন না, কারণ মিনিকে চুপ থাকতে দেখতে বাবার একেবারে ভালো লাগে না। সকালবেলায় আমার নভেলের ৭৫ পরিচ্ছেদে হাত দিয়েছি। এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা, রামদয়াল দারোয়ান কাকে কৌয়া বলছিল? সে কিছু জানে না না। আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল। দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতে সুর দিয়া জল ফেলে তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই বকে, দিন রাত বকে। অর্থাৎ মিনি একটা কথা থেকে আর একটা কথায় চলে যায়, প্রথমটার উত্তর আশা করে না। এটা তার বৈশিষ্ট্য, তার চরিত্রের বৈশিষ্ট্য। আর এই যে বললো রামদয়াল দারোয়ান, রামদয়াল তাদের দারোয়ানের নাম। সে যেহেতু বিহারি বা হিন্দি ভাষী, সেই জন্য সে কাকে কৌয়া বলে, এটা স্বাভাবিক। কিন্তু মিনির ছোট্ট মাথায় সেটা ঢুকছে না যে নানান রকম মানুষ নানান রকম ভাষায় কথা বলে, তাই বিষয়টা নিয়ে সে হাসি মজা করছে। সে পরক্ষণেই আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ৭৫ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন। অর্থাৎ বুঝতে পারছি আমরা গল্পকথক মিনির বাবা একজন লেখক, এবং তিনি ঐতিহাসিক প্রতাপ সিংহের যে গল্প, সেই গল্পটা লিখছেন। এবং প্রতাপ সিংহ কাঞ্চনমালাকে নিয়ে অন্ধকার রাত্রে কারাগার থেকে ঝাঁপ দিচ্ছে, সেই দৃশ্যটা তিনি রচনা করছেন। এবং সেই সময় মিনি আগডুম বাগডুম খেলছে কোথায় বসে না, টেবিলের পাশে বসে পায়ের কাছে বসে আছে তার বাবার। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানলার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা! মাথায় ময়লা ঢিলা কাপড় পরা কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল। মিনি হঠাৎ খেলতে খেলতে এক কাবুলিওয়ালাকে চিৎকার করে ডাকছে। সেই কাবুলিওয়ালার একটা ডেসক্রিপশন এখানে আছে। তার কাপড় কেমন, ঢিলা ঢালা, মানে একেবারে আলগা কাপড়, মানে খুব একটা টাইট নয়। পাগড়ি আছে তার মাথায়, ঝুলি আছে তার ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স আছে, আর মৃদু মন্দ গমনে মানে খুব আস্তে আস্তে সে হেঁটে
আসছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। মানে তাকে দেখে এই মিনির মনের মধ্যে যে কি ভাবের উদয় হয়েছে, একটু খেয়াল করো। ভাবোদয়, তোমাদের যেহেতু সন্ধি আছে একটু খেয়াল করবে, ভাব যুক্ত উদয়, ভাবোদয়, সেই ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। আমি ভাবিলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ আসিয়া উপস্থিত হইবে, আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না। ঝুলি ঘাড়ে কাবুলিওয়ালাকে ওই মুহূর্তে লেখক, গল্পকথকের লেখক কিন্তু এই কাবুলিওয়ালার লেখক উদ্দেশ্যে আমি বলিনি, গল্পকথক নিজে একজন লেখক, তাই বললাম লেখক। তার খুব বিরক্ত লাগছে, তার কাছে আপদ মনে হচ্ছে, কারণ তার লেখাটা সপ্তদশ পরিচ্ছেদ তিনি যে লিখছিলেন, অর্থাৎ 17 নম্বর পরিচ্ছেদ, সেখানে ছেদ পড়বে সেই কারণে। কিন্তু মিনির চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। অন্তঃপুর মানে ভেতর বাড়ি। কাবুলিওয়ালা আসছে দেখে সঙ্গে সঙ্গে সে দৌড় দিয়েছে ভিতরের বাড়ির দিকে। এরপরে কি হলো, তাহার চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। বাচ্চাদের আমরা ভয় দেখাই, সেরকমই মিনিকে সম্ভবত ভয় দেখানো হয়েছে ছেলে ধরা বলে কাবুলিওয়ালাকে, তাই সে ভয় পাচ্ছে ওই ঝুলির মধ্যে মিনির মতন গোটা দূরচায় ছেলে, মানে 2-4 ছেলেপিলে হয়তো আছে। এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহাস্যে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল। আমি ভাবিলাম যদিও প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় না। তার মনে হলো যে তার লেখার, মানে তার যে তিনি উপন্যাসটা লিখছেন, তার কাঞ্চনমাল এবং প্রতাপ সিংহ যে পরিস্থিতিতে আছে সেটা খুব সংকটজনক, খারাপ অবস্থা, ভয়ঙ্কর, কিন্তু তবুও এই ব্যক্তিকে তার মেয়ে ডেকেছে, কাজে কিছু না কেনাটা ভালো দেখায় না। কিছু কেনা গেল, তাহার পর 5টা কথা আসিয়া পড়িল। আবদার রহমান রুশ, ইংরাজি প্রভৃতি লইয়া সীমান্ত রক্ষা নীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল। অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল, বাবু তোমার লড়কি কোথা গেল? আচ্ছা, এখানে বলে রাখি যে মিনির বাবার সাথে কি কি কথাবার্তা হচ্ছিল মিনির কাবুলিওয়ালার, সেইটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা একটু লার্ন করে নেবে। আমি মিনির অমূলক ভয় ভাঙিয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া আনিলাম একটা সাধু ভাষা, তার চলিত ভাষা হচ্ছে ডাকিয়ে আনলাম। সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল। মানে একটা সন্দেহের চোখে কাবুলিওয়ালার ঝুলির দিকে তাকিয়ে বাবার গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিশমিশ খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল, সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল, অর্থাৎ সে অত্যন্ত ভয় পেয়ে বাবার কাছে ঘেঁষে রইল, কাবুলিওয়ালার ওই স্নেহের উপহার সে গ্রহণ করলো না। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক মতো বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতা মানে কন্যা, দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির ওপর বসিয়া, দ্বারের সমীপস্থ মানে বাড়ি থেকে বেরোবার যে দরজা, তার সমীপস্থ মানে নিকটস্থ, নিকটেই যে বেঞ্চটা রাখা ছিল তার উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে। অনর্গল মানে একেবারে না থেমে, এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছিল এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দো আঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। অর্থাৎ কাবুলিওয়ালাকে মিনি একভাবে কিছু একটা বলে যাচ্ছে, আর কাবুলিওয়ালা কেবল শুনছে, মাঝে মাঝে তার বাংলা হিন্দি মিশিয়ে কিছু একটা বলছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। পঞ্চবর্ষীয় মানে 5 বছর বয়স মিনির, সে বাবা ছাড়া এমন কোনো শ্রোতা, মানে যে তার কথা মন দিয়ে শুনবে, এই প্রথম বাবা ছাড়া কাবুলিওয়ালাকে পেল। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ? অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম। সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পুরিল।
অসংকোচে, মানে কোনো রকম সংকোচ না করে তার বাবার কাছ থেকে আধুলিটা নিয়ে পকেটে রাখলো। বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সেই আধুলিটা লইয়া 16 আনা গোলযোগ বাঁধিয়া গিয়াছে। আধুলিটা দিয়ে তো তার বাবা চলে গিয়েছিল, কিন্তু বাড়ি ফিরে দেখলো সেই আধুলি নিয়ে বাড়িতে একটা গোলমাল বেঁধেছে। মিনির মা একটা শ্বেত চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন, ভৎসনা মানে বকাবকি স্বরে জিজ্ঞাসা করছেন, তুই এ আধুলি কোথায় পেলি? মিনি বলিতেছে, কাবুলিওয়ালা দিয়েছে। তাহার মা বলিতেছেন, কাবুলিওয়ালার কাছ হইতে আধুলি তুই কেন নিতে গেলি? মিনি ক্রন্দনের উপক্রম করিয়া কহিল, আমি চাইনি, সে আপনি দিলে। ক্রন্দনের উপক্রম মানে একেবারে কাদার জোগাড় হয়ে গেছে মিনির। আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম। এই যে কথাটা বললো আসন্ন বিপদ, মানে একেবারে এসে গেছে যে বিপদ, তার থেকে রক্ষা করে বাইরে নিয়ে গেল। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। এখানে কয়েকটা লাইন দেখো, দ্বিতীয় সাক্ষাৎ মানে দ্বিতীয়বার দেখা তা নয়, ইতিমধ্যে সে প্রায় প্রতিদিন এসেছে এবং পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির ক্ষুদ্র ছোট্ট লুব্ধ মানে লোভী মনটাকে অনেকটা আদায় করে নিয়েছে। লোভী মন বলতে এখানে শিশুর যে লোভী মন সেটাকে বোঝানো হয়েছে, কোনো নেগেটিভ অর্থ কিন্তু এখানে নেই। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটিকত বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভিতর কি? অর্থাৎ এই রহমত এবং মিনির মধ্যে কয়েকটা বিষয় সব সময় কথা হতো, দেখা হলেই কথা হতো। তার একটা উদাহরণ লেখক এখানে দিয়েছেন, মানে গল্প কথক দিয়েছেন। কাবুলিওয়ালাকে দেখলেই মিনি বলতো কাবুলিওয়ালার ওই ঝুড়িতে কি আছে জানতে চাইতো। রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হাতি। অর্থাৎ হাতি শব্দে আমরা কিন্তু চন্দ্রবিন্দু দিই না, বানানটা তাহলে ভুল হয়। কিন্তু সে যেহেতু বাংলা ভাষা আর ওই তাদের যে আরবিয়ান ভাষা মিশিয়ে একটা হিন্দি ভাষা মিশিয়ে বলছে, তাই হাতি করে বলছে। অর্থাৎ তাহার ঝুলির ভিতরে, অনাবশ্যক মানে যার আবশ্যক নেই, যার প্রয়োজন নেই, অর্থাৎ তাহার ঝুলির ভিতরে যে একটা হস্তি আছে, এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম। তার ঝুলির মধ্যে একটা হাতি আছে, এটাই তাদের হাসাহাসির একটা প্রধান অর্থ। খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না, তথাপি এই পরিহাসে উভয়ে বেশ একটু কৌতুক অনুভব করিত। ব্যাপারটা খুব সূক্ষ্ম তা নয়, মানে ওরকম একটা ঝুলির মধ্যে যে হাতি থাকবে না এটা সবাই জানে, কিন্তু ব্যাপারটা তবুও পরিহাসের, আনন্দের বা কৌতুকের। এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। শরৎকালের সকালবেলায় ব্যাপারটা হচ্ছে, তাই লেখকের দৃশ্যটা দেখে বেশ ভালো লাগছে। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোঁকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? মিনি যেমন ওকে কাবুলিওয়ালাকে দেখলো এই কথা বলতো, তেমন কাবুলিওয়ালা ও মিনিকে বলতো যে খুকি তুমি কখনো শ্বশুর বাড়ি যাবে না? বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ির সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই। যে সময় দাঁড়িয়ে গল্পটা লেখা হয়েছে সেই সময় খুব ছোট ছোট বেলায় মেয়েদের বিয়ে হয়ে যেত, কিন্তু মিনিকে সেই সময় বিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা অন্তত এদের নেই, এবং সেই কারণে মিনিকে ওই 5 বছর বয়সে শ্বশুরবাড়ির জ্ঞান তারা দেননি, যেটা তৎকালীন বাঙালি পরিবারগুলোতে 5 বছরের মেয়েরা কিন্তু শ্বশুরবাড়ির সম্পর্কে কিছুটা বুঝতো। তা যাই হোক, মিনি কিছুই জানে না, এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে পারিত না। অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টিয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, হামে শ্বশুরকে মারবে। অর্থাৎ কাল্পনিক কেন? যে শ্বশুরকে দেখা যায় না, জানা যায় না, কল্পনা। অর্থাৎ সেই শ্বশুরকে মিনিও চেনে না, রহমতও চেনে না। রহমত কাবুলিওয়ালার নাম খেয়াল রাখবে, তার প্রতি একটা বিরাট মুঠো উত্থাপন করে তুলে বলতো, আমি শ্বশুরকে মারবো। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দূর অবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। মানে শ্বশুরের যে কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে ওই ঘুষি খেলে হবে, সেটা ভেবে মিনি খুব হাসত। এখন শুভ্র শরৎকাল, একেবারে সাদা শুভ্র সুন্দর শরৎকাল। প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয়ে বাহির হইতেন। দিগ্বিজয় বলতে বিভিন্ন যুদ্ধ জয় করতে বের হতেন।
আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু সেই জন্যেই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। বলছে আমি তো কখনো কলকাতা ছেড়ে কোথাও যাইনি, আর সেই কারণেই আমার মনটা খুব সহজে পৃথিবীময় ঘুরে বেড়ায়। কারণ যে সকল দেশ আমি দেখিনি সে সম্পর্কে কল্পনা করতে আমার কোনো অসুবিধে নেই, সেই কারণেই মনটা যখন খুশি যে কোনো জায়গায় চলে যেতে পারে। এরপর কি, আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী, আমি আমার ঘরের কোণে চিরপ্রবাসী, অর্থাৎ আমি যেন আমার ঘরের মধ্যে সবসময় প্রবাসকে অনুভব করি। বিভিন্ন কল্পনা করে, প্রবাস কাকে বলে? অন্য দেশকে বলা হয় প্রবাস, যেখানে দেশের মানুষ যখন অন্য দেশে গিয়ে থাকে তাকে প্রবাসী বলা হয়। মিনির বাবা সেই কথা বলছে, বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে, একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায়, চিত্ত মানে মন। তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটি কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে, স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া ওঠে। যে সময় দাঁড়িয়ে এই গল্পটা লেখা সেই সময় ভারতবর্ষ পরাধীন, সেই কারণেই গল্পকথক বলছেন যে যখনই বিদেশে দেখি তখনই আমার মনের মধ্যে একটা দৃশ্য ভেসে ওঠে। সেই দৃশ্যটা কিরকম? পর্বত নদী অরণ্যে ঘেরা একটা গ্রাম্য পরিবেশ, এবং সেখানে একটা কুটির ভেসে ওঠে, আর সেখানে একেবারে আনন্দময় একটা স্বাধীন জীবনযাত্রার দৃশ্য ভেসে ওঠে, যে জীবনযাত্রা তৎকালীন পরিবেশে ভারতবর্ষে ছিল না। এদিকে আবার আমি এমনই উদ্ভিজ্জ প্রকৃতি যে আমার কোনাটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয়। এরপরে তিনি বলছেন যে আমি উদ্ভিজ্জ প্রকৃতির, মানে উদ্ভিদরা যেমন এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাদের পা নেই, যেতে পারে না, স্থান পরিবর্তন করতে পারে না, গল্পকথকও কিন্তু সেরকমই। তিনি ওই ঘরের কোণ থেকে কোথাও যান না, যেতে বললে তার বরং বিরক্তই লাগে, তার ভালো লাগে না, কিন্তু তার মনটা ছুটে বেড়ায় বিভিন্ন জায়গায়। তিনি বিদেশের গল্প শুনতে, বিদেশের মানুষের সাথে কথা বলতে বিশেষভাবে ভালোবাসেন। সোজা ভাষায় যাকে বলে, তিনি মানে বহির পৃথিবীর কথায় বিশেষ আগ্রহী। এরপর কি হলো? এরপর দেখা যাচ্ছে এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত। দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী। এখানে শব্দগুলো একটু খেয়াল করো। বন্ধুর মানে এবড়ো খেবড়ো, সমান নয়। দুর্গম, যা সহজে গমন করা যায় না। দগ্ধ, একেবারে পুড়ে যাওয়া যাকে বলে। রক্তবর্ণ, লাল রঙের। উচ্চ গিরিশ্রেণী মানে একেবারে সুউচ্চ পর্বতমালা। মধ্যে সংকীর্ণ মরুপথ, আর তার মাঝখান দিয়ে চলে গেছে মরুভূমির বালিয়ারি পথ। বোঝাই করা উষ্ট্রের শ্রেণী চলিয়াছে, একভাবে মানে উটের পিঠে বোঝা দিয়ে সেই উটের শ্রেণী চলছে। পাগড়ি পরা বণিক ও পথিকেরা কেহবা উটের পরে কেহবা পদব্রজে, পদব্রজে মানে পায়ে হেঁটে। কাহারো হাতে বর্ষা, কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্দুক। কাবুলি মেঘ মন্দ্র স্বরে ভাঙা গলায় স্বদেশের গল্প করিত, আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চলিয়া যাইত। মেঘ মন্দ্র স্বরে মানে বেশ গম্ভীর মেঘের গর্জনের মতো যার গলার শব্দ, তাকে মেঘ মন্দ্র স্বর বলে। সেই ভাঙা গলায়, ভাঙা বাংলায় সে স্বদেশের গল্প করতো, মানে তার আরব দেশের গল্প করতো, আর কাবুলের গল্প করতো আর কি। সেই দৃশ্যটা আমার চোখের সামনে একেবারে জীবন্ত হয়ে উঠতো। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। মিনির মা কিন্তু অত্যন্ত ভীতু প্রকৃতির লোক। রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমার বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে। রাস্তায় যদি একটা ছোট্ট শব্দ হতো, মিনির মার মনে হতো দুনিয়ার সমস্ত মাতাল যারা মদ্যপ অবস্থায় রয়েছে সবাই যেন তাদের বাড়ির দিকে ছুটে আসছে। এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুয়োপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ, এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই। বলছে যে এতদিন পৃথিবীতে বাস করিয়া, বলেই আবার ব্র্যাকেটে বলছে খুব বেশি দিন নহে। কেন বলছে? মানে মিনির মা যে পরিপক্ক হয়েছিল, মানে যার যে ইয়েটা তৈরি হয়েছিল, যাকে বলে জ্ঞানটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু বয়সের জ্ঞান না, তার জীবন পথে চলার জ্ঞান, সেটা তৈরি হয়েছিল। আর সেই হিসাবে বলেছে এতদিন চলা পৃথিবীতে, আর খুব বেশি দিন নয় এটা বলার কারণ হচ্ছে তার বয়স খুব বেশি ছিল না, কারণ আগেকার দিনে কম বয়সে বিয়ে হতো। তা মিনির মায়ের কিন্তু সবসময় ভয় ছিল কিসে? সাপ বাঘ ম্যালেরিয়া শুয়োপোকা আরশোলা এবং গোড়া, মানে গোড়া বলতে বিদেশিদের বোঝানো হয়, তারা অত্যন্ত সাদা রঙের ফর্সা, সেই জন্য গোড়া। যাই হোক,
রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তিনি বলতে, এই মিনির মায়ের কথা বলা হচ্ছে, তিনি খুব সংশয় নিয়ে থাকতেন, তার ভয় ছিল, তার মনের মধ্যে আশঙ্কা ছিল এই কাবুলিওয়ালা সম্পর্কে। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। অর্থাৎ কাবুলিওয়ালার প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য, বিশেষ চোখ রাখবার জন্য মিনির মা এই গল্পকথককে অনুরোধ করেছিলেন। আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকতক প্রশ্ন করিলেন। কখনো কি কাহারও ছেলে চুরি যায় না? কাবুল দেশে কি দাস ব্যবসার প্রচলিত নাই? একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারেই কি অসম্ভব? যখন কাবুলিওয়ালার প্রসঙ্গে এই ধরনের কথা গল্পকথক হেসে উড়িয়ে দিয়েছেন, তখন মিনির মা যুক্তি সম্পন্ন তিনটে প্রশ্ন করেছেন। প্রথমটা কি, কখনো কি কারোর ছেলে চুরি হয় না? অবশ্যই হয়। কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নেই? সেটাও আছে। একজন প্রকাণ্ড কাবুলির পক্ষে একটা ছোট্ট মেয়েকে তুলে নিয়ে যাওয়া কি অসম্ভব? সেটাও অবশ্যই নয়। কাজে সবকটা যুক্তিসঙ্গত প্রশ্ন। আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে, কিন্তু অবিশ্বাস্য। মানে কাবুলিওয়ালার পক্ষে মিনিকে নিয়ে যাওয়াটা অবিশ্বাস্য, অর্থাৎ এই কাবুলিওয়ালার পক্ষে। বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে, এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রহিয়া গেল। বিশ্বাস করিবার শক্তি মানে বিশ্বাস করা, সকলকে বিশ্বাস করা, সব ঘটনায় আস্থা রাখা, এটা সবার পক্ষে সম্ভব নয়। তাই মিনির মা এটা বিশ্বাস করতে পারেনি, যেমনটা মিনির বাবা করতে পেরেছিল। কোন কথা? যে কাবুলিওয়ালা এই ধরনের কোনো ঘটনা ঘটাবে না। আমাকে মানিতে হইল, এরপর প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায়। এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে। বাড়ি বাড়ি ফিরিতে হয়, তবু একবার মিনিকে দর্শন দিয়া যায়। দেখিলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে। বলছে প্রতিদিন এই সময়টা, মানে মাঘ মাস পড়ে গেছে, মাঝামাঝি সময়, এই সময় পাওনা টাকা আদায় করার একটা তাড়া থাকে এই কাবুলিওয়ালাদের। কাবুলিওয়ালারা ধার দেয় ভারতবর্ষের মানুষকে, তোমরা জানো। তা সেই সময় খুব তাড়া থাকে, তবুও কিন্তু একবার সারা দিন রাত্রের মধ্যে মিনিকে দর্শন দিয়ে যায়, মিনিকে দেখে যায়। দেখলে বাস্তবিক মনে হয় যে উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে। এমন ভাবে আস্তে আস্তে তারা কথা বলে, আড়ালে গিয়ে কথা বলে, ব্যাপারটা দেখে মনে হয়। সকালে যেদিন আসিতে পারে না, সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে। অন্ধকার ঘরের কোণে সেই ঢিলেঢালা জামা পায়জামা পরা, সেই ঝুলিঝোলাওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভিতরে একটা আশঙ্কা উপস্থিত হয়। বাঙালি মন একেবারে ছাপোষা মন, অর্থাৎ সন্তান নিয়ে ঘর করা মন। হঠাৎ ওরকম একটা কাবুল দেশের একটা বড় সড়ো চেহারার লোককে ওরকম পোশাক পরা দেখলে হঠাৎ যেন বুকের মধ্যে কেমন একটা ভয় জন্মায়। সেটা কিন্তু গল্পকথকও স্বীকার করছেন। কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। কিন্তু এই ভয়টা কাটতে মিনির বাবার সময় লাগে না, কারণ তিনি কিছুক্ষণের মধ্যেই দেখতে পান দুই অসমবয়সী, অর্থাৎ বয়সের ভীষণ পার্থক্য। একজন 5 বছর আর একজনের অনেকটা বয়স হয়ে গিয়েছে। সেও একজন বাবা, সেও একজন পিতা, পরে জানবো। যাই হোক, তখন সেই দৃশ্য, তাদের মধ্যে হাসাহাসি দৃশ্য দেখে মিনির বাবার মন প্রসন্ন হয়ে ওঠে, আনন্দে ভরে ওঠে। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি। প্রুফশিট মানে যে হাতে কলমে লেখা হয়, সেটা পড়ে দেখা সব ঠিকঠাক আছে কিনা সংশোধন করিতেছি। বিদায় লইবার পূর্বে আজ দিন 2-3 হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে। বিদায় লইবার পূর্বে মানে চলে যেতে চলেছে শীতকালটা, খুব কনকনে ঠান্ডা পড়েছে। চারিদিকে একেবারে হিহিকার পড়িয়া গেছে। খেয়াল করো, হিহিকার মানে শীতে যখন মানুষ কাঁপে, হিহি করে কাঁপে। হাহাকার নয়, কিন্তু হাহাকার মানে অভাব, হিহিকার মানে প্রচন্ড কাঁপুনি। জানালা ভেদ করিয়া সকালের রৌদ্রটি টেবিলের নিচে আমার পায়ের উপর আসিয়া পড়িয়াছে। সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে। বেলা বোধ করি 8টা হইবে। মাথায় গলা বন্ধ জড়ানো উষা চরণগণ প্রাতর্ভ্রমণ সমাধা করিয়া প্রায় সকলে ঘরে ফিরিয়া আসিয়াছে। মানে ভোরবেলা যারা একেবারে গলা টলা ঢেকে সকালবেলা পায়চারি করতে বেরোয়, হাঁটতে বেরোয়, তারা প্রায় সকলেই ঘরে ফিরে এসেছে। এমন সময়, মানে একটু রোদ টোদ উঠেছে, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। গোল মানে গোলমাল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে 2 পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে, মানে বেঁধে নিয়ে চলছে তৎকালীন ইংরেজ সরকারের পুলিশ কাবুলিওয়ালাকে, আর পেছনে
বলে ছেলের দল চেঁচাতে চেঁচাতে চলছে, মানে চিৎকার করতে করতে। রহমতের গাত্রবস্ত্রে রক্ত চিহ্ন, তার যে শরীরের জামা কাপড় সেখানে রক্ত লেগে রয়েছে, এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া। পাহারাওয়ালা যে চলছিল তাকে নিয়ে, তার একজনের হাতে রক্তাক্ত একটা ছোড়া, রক্ত মাখা ছোড়া। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। মানে কৌতূহল বশত স্বাভাবিক কাবুলিওয়ালার প্রতি একটা ভালোবাসা এতদিনে জন্মে গেছে, যে কি ব্যাপার। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত। মানে আমাদের প্রতিবেশী অর্থাৎ মিনিদের প্রতিবেশী একজন লোক কোনো একটা রামপুরি চাদর নিয়েছিল এবং তার জন্য ধার কিছুটা হয়ে গেছিল কাবুলিওয়ালার কাছে। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে। রহমত যখন সেই দেনা আদায় করতে যায়, মানে সেই টাকা, তখন সেই ব্যক্তি অস্বীকার করে, তিনি বলেন নেয়, সে পায় না এই টাকাটা, সে রহমতকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে না আর কি। সে বলে কোনো টাকা ধার নেই, এবং তাই নিয়ে বচসা করিতে হয়, ঝগড়া করিতে হয়। রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। এর একটু জেদি রাগী প্রকৃতির হয়, এবং সেই কারণে রাগারাগির মধ্যে একটু এরা রহমত ছুরি বসিয়ে দিয়েছে লোকটাকে। রহমত সেই মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। আচ্ছা, এখানে বলে রাখি কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে, অর্থাৎ হচ্ছে কিছুটা রহমতের মুখ থেকে, কিছুটা পাহারাওয়ালার মুখ থেকে গল্পকথক শুনলো বিষয়টা ঠিক কি। আর এর মধ্যে কাবুলিওয়ালার নাম করে ডাকতে ডাকতে মিনি ঘর থেকে ছুটে এলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। অদ্ভুতভাবে রহমত অত সাংঘাতিক মুহূর্তেও কিন্তু হেসে, মানে হাসি মুখ হয়ে গেল তার। অতএব মিনিকে যে সে কতটা ভালোবাসে সেটাই কিন্তু তার পরিচয়। তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না, সুতরাং ঝুলি সম্বন্ধে তাহার অভ্যস্ত আলোচনা হইতে পারিল না। মিনি যে কথাটা বলে সেটা বলল না, কারণ ঝুলিটা দেখা যাচ্ছে না। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুর বাড়ি যাবে? মিনিও অত্যন্ত যে বুদ্ধিমতী সেটা আমরা বুঝতে পারছি, ঝোলা নেই, তাহলে কি কথা বলবে। সঙ্গে সঙ্গে তাকে বললো, তুমি শ্বশুর বাড়ি যাবে, মানে তুমি কোথায় যাচ্ছ না বলে তুমি শ্বশুর বাড়ি যাবে। রহমত হাসিয়া কহিল, সেখানেই যাচ্ছে। দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না। তখন হাত দেখাইয়া বলিল, শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা। মানে শ্বশুরকে মারবো বললে মিনি আনন্দ পেত, কিন্তু এখন যখন বললো সেখানেই যাচ্ছি, মিনির কাছে সেটা হাস্যজনক মনে হলো না, মানে হাসির লাগলো না। তখন হাত তুলে সে বলল, মারতো, কিন্তু হাতটা বাঁধা, কি করবে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। ওই যে লোকটাকে আঘাত করেছিল গুরুতরভাবে, মারা যায়নি, সেই জন্য কয়েক বছর কারাদণ্ড হয়েছে। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। এরপর রহমতের কথা গল্পকথক স্বাভাবিকভাবেই ভুলে গেছেন দিনের, সেটাই স্বাভাবিক নিয়ম, কালের গতি। আমরা যখন ঘরে বসিয়া চির অভ্যস্ত মতো নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম, তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষযাপন করিতেছে তাহা আমাদের মনে উদয় হইত না। গল্পকথক বলছে যে রহমতের সাথে এতটা সম্পর্ক আমাদের ছিল, মানে তার মিনির ছিল, এবং তিনিও তো উপভোগ করেছেন বিষয়টা। যে সময়ে রহমত কারাগারে বসে আছে সেই সময় তারা অনেক আলোচনা করেছে ঘরে বসে, কখনো মনে হয়নি রহমতের কথা। মানুষ এরকমই, মানুষের যখন যেটা হয় তখন সেটা নিয়ে মানুষ থাকে, তারপর কিন্তু এক সময় সময়ের তাগিদে, কাজের তাড়নায় মানুষ সবটা ভুলে যায়, তেমনই হয়েছিল। আর চঞ্চল হৃদয় মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয়। মিনির আচরণ লজ্জাজনক মনে হলো গল্পকথকের কাছে, মানে মিনির বাবার কাছে। সে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল। বলছে তার প্রথম যে বন্ধু এই কাবুলিওয়ালা, তাকে সম্পূর্ণ ভুলে গেল মিনি। এটা তার কাছে লজ্জার, মানে অত্যন্ত লজ্জাজনক বলে মনে হয়েছে মিনির বাবার। তার নতুন নতুন বন্ধুদের সাথে, সখীদের সাথে সে একেবারে মিশে গেছে। পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল, ততই সখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল। মানে এতদিন সখা ছিল, মানে অনেক বন্ধু বান্ধব ছিল যারা পুরুষ, আসলে বড়দের সাথে মিশত, এখন সব সখী জুটছে, কারণ একটু বড় হচ্ছে, সব মেয়ে বন্ধুই তার হচ্ছে। এমনকি এখন তাহার বাবার লিখিবার
ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না। মানে বাবা, সেই পুরুষ বন্ধু বাবা সব থেকে কাছের, তার ঘরেও কিন্তু মিনি আর আগের মতো আসে না। আমি তো তাহার সহিত এক প্রকার আড়ি করিয়াছি। এটা মজা করে গল্পকথক বলছেন। আসলে এমনটাই হয়, মেয়েরা, তৎকালীন মেয়েরা বিশেষত আস্তে আস্তে যখন বড় হতো তখন বাবার থেকে কিন্তু একটু দূরেই সরে যেত। ছোটবেলায় বাবার সাথে যে সখ্যতা তৎকালীন সময় থাকতো, পরবর্তীকালে কিন্তু একটু সরতো, যেটা আজকের দিনে বিরল। কত বৎসর কাটিয়া গেল, আরো একটি শরৎকাল আসিয়াছে। আমার মিনির বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে। পূজার ছুটির মধ্যেই তাহার বিবাহ হইবে। কৈলাসবাসিনীর সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া পতিগৃহে যাত্রা করিবে। মানে শরৎকালে দুর্গাপুজো হয়, আর সেই সময় মিনির বিয়ে স্থির হয়েছে। বলছে কৈলাসবাসিনীর সঙ্গে, কৈলাসে কে বাস করে? উমা দুর্গা। সে আবার তার আনন্দময়ী পিতৃভবনকে অন্ধকার করে আবার তার স্বামীর ঘরে চলে যাবে, কৈলাসে ফিরে যাবে। আর সেই সঙ্গে মিনিও ঠিক তেমনই তার বাবার ঘর অন্ধকার করে তার শ্বশুর বাড়ি চলে যাবে, পতিগৃহে চলে যাবে, মানে স্বামীর ঘরে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে। বর্ষার পরে এই শরতের নূতন ধৌত রৌদ্র যেন সোহাগায় গলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে। বলছি যখন শরৎকালটা চলে যায়, বর্ষার পরে যখন এই শরৎকালটা প্রথম আসে, তখন যে রৌদ্র, মানে একদম পরিষ্কার প্রকৃতিকে ধুয়ে দেওয়ার পর প্রথম রোদ, সেটা যেন সোনা গলানো একটা রঙের মতো হয়ে পড়ে। তা যাই হোক, এমনকি কলিকাতার গলির ভিতরকার ইষ্টক জর্জর, অর্থাৎ ইটে একেবারে জর্জরিত, ইটকাট পাথরে তৈরি তো শহর, অপরিচ্ছন্ন ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও, ভাবো তখনকার বাড়িগুলোকেই গল্পকথক ঘেঁষাঘেঁষি বলছেন, তাহলে এখন যদি থাকতেন তাহলে কি বলতেন? তা যাই হোক, ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর উপরেও এই রৌদ্রের আভা একটা অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। বলছে ইটের উপরেও, ঘেঁষাঘেঁষি করা বাড়ির উপরেও সেই রৌদ্রের আভা একটা লাবণ্য তৈরি করেছে, একটা সুন্দর রূপ তৈরি করেছে। আসলে লাবণ্য বা সুন্দর যে রূপ, যে সৌন্দর্য, সেটা কিন্তু সবাই দেখতে পায় না। যার চোখ সুন্দর, যে সবকিছুই সুন্দর দেখে, তার চোখেই কিন্তু এগুলো দৃশ্যত হয়। মানে গল্পকথক যে প্রকৃতিকে ভালোবাসেন, প্রাকৃতিক দৃশ্য যে তাকে আকৃষ্ট করে, সেই কারণেই তিনি এটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতেই সানাই বাজিতেছে, কারণ মিনির বিয়ে সানাই বাজছে। সে বাঁশি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে। গল্পকথকের বুকের পাঁজর যেন মানে পাঁজরের মধ্যে দিয়ে কেঁদে কেঁদে যেন সেই সুর যাচ্ছে। করুণ ভৈরবী রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যাপ্ত করিয়া দিতেছে। বলছে সেই করুণ ভৈরবী রাগিনী আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে, মানে খুব তাড়াতাড়ি যে বিচ্ছেদটা হতে চলেছে তার কন্যার সঙ্গে, সেই বিচ্ছেদের যে ব্যথা, যন্ত্রণা, সেটা যেন রৌদ্রের সাথে, ওই বাঁশির সুরের সাথে মিশে যাচ্ছে, বিশ্ব জগৎময় ব্যপ্ত করছে, সারা বিশ্বের মধ্যে যেন ছড়িয়ে পড়ছে। আজ আমার মিনির বিবাহ। সকাল হইতে ভারী গোলমাল। গোলমাল মানে একেবারে হই হট্টগোল যাকে বলে। লোকজনের আনাগোনা, উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে। আর আগেকার দিনে প্যান্ডেল করা হতো এরকম ভাবে। বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুংঠাং শব্দ উঠিতেছে। একটু অবস্থাপন্ন গৃহস্থের ঘরে ঝাড় লণ্ঠন বা ঝাড়বাতি টানানোর প্রথা ছিল। হাঁক ডাকের সীমা নাই। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। সেই রহমত, সেই কাবুলিওয়ালা। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরের পূর্বের মতো সে তেজ নাই। অনেক পরিবর্তন হয়ে গেছে, তার ঝুলি নেই, তার চুলটা ছোট হয়ে গেছে, তার শরীরে সেই তেজটাও নেই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। একমাত্র হাসি দেখে গল্পকথক চিনেছে। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? সে কহিল, কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি। কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল। কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই, ইহাকে দেখিয়া সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল, আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয়। অর্থাৎ ওই জেল শব্দটা শুনেই গল্পকথকের মনটা কেমন খচ করে উঠল। আসলে বিয়ের দিন, তার মনের মধ্যে একটু সংকোচন হলো, ক্ষোভ, মানে দুঃখ, হঠাৎ একটা অমঙ্গলের সংকেত যেন জেগে উঠলো, তার মনটা সংকুচিত হলো, ছোট হয়ে গেল। আর ইচ্ছা করলো যে আজকের এই শুভ দিনে লোকটা এখান থেকে গেলে ভালো হয়। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও।
তখন কাবুলিওয়ালাকে গল্পকথক বলল যে আজকে আমার বাড়িতে একটা কাজ আছে, তুমি বরং আজকে যাও। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। উদ্যত হলো মানে চলে যেতে যাচ্ছিল, তৈরি হলো যাবার জন্য। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? কিছুক্ষণের মধ্যে দরজার কাছে গিয়ে আবার ইতস্তত করলো, মানে যাবো কি যাবো না ঠিক করতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। বললো তার খুকিকে সে একবার দেখতে পাবে না? তাহার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে। সে মনে মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে। তাহাদের সে অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যলাপের কোনরূপ বাত্যয় হইবে না। আচ্ছা, এখানে কয়েকটা শব্দের মিনিং একটু দেখে নাও। তার মনে হলো, কাবুলিওয়ালার মনে হলো যে মিনি বোধহয় সেই ছোটই আছে এবং কাবুলিওয়ালা কাবুলিওয়ালা করে সে ছুটে আসবে। বলছে কৌতুকাবহ, কৌতুককে বহন করে যে, সেই কৌতুকাবহ পুরাতন পুরনো হাস্যালাপ, হাসির যে আলাপ, সেটার কোনরূপ বাত্যয় হইবে না, সেটার কোনো রকম ব্যতিক্রম হবে না, অর্থাৎ একই রকম ভাবে চলবে। এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিশমিশ বাদাম বোধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল, তাহার সে নিজের ঝুলিটি আর ছিল না। এমনকি মিনির জন্য সে কিছু সেই কাজু কিশমিশ এইসব নিয়ে এসছে, তার নিজের ঝুলিটি না থাকলেও কি হবে, গল্পকথক মনে করলো তার দেশের কোনো মানুষের কাছ থেকে হয়তো চেয়ে চিনতে এনেছে। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। কিছুক্ষণ তাকিয়ে সে একটু থেমেছিল, তার হয়তো দুঃখ বোধ হয়েছিল বা কিছু বলতে চেয়েছিল, তারপর সেলাম করে সে বেরিয়ে গেল। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরিয়া ডাকিব। এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। আপনি ফিরিয়া আসিতেছে মানে সে নিজেই ফিরে আসছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত কিশমিশ বাদাম খোকের জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলো লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে পয়সা দিবেন না বাবু। তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তাহারই মুখখানি স্মরণ করিয়া তোমার খোঁকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। খুব সাংঘাতিক কথাগুলো, গায়ের লোম যেন খাড়া হয়ে ওঠে। গল্পকথক বলছে যে সে বলল যে দেশে আমার তোমার মতো একটা মেয়ে আছে, আমি তোমার মেয়েকে দেখে আমার মেয়ের মুখকে স্মরণ করতে আসি, আমি সওদা করতে আসি না, মানে আমি ব্যবসা করতে আসি না, বেচা কেনা করতে আসি না। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল। বহু যত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। একটা ভাঁজ করা কাগজ টেবিলের উপর মেলে ধরল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে, হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বৎসর কলকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। সেই যেন সেই সুকোমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সুধা সঞ্চার করিয়া রাখে। খুব ইম্পর্টেন্ট শব্দ কতগুলো আছে। বলছে কলকাতার রাস্তায় মেওয়া বেচতে আসে, জিনিসপত্র বেচতে আসে। সেই স্মরণটুকু, কোন স্মরণ? তার একটা মেয়ের হাতের ছাপ। সব থেকে বড় কথা, সেই হাতের ছাপ কিন্তু কোনো ফটোগ্রাফ নয়, ফটো তোলা হয়নি। সেটা কিন্তু কোনো তেলের ওপর হাত দিয়ে ছাপ নয় যেটা একেবারে থাকবে, চলে যাবে না, সেরম ছাপও কিন্তু নয়। সে ভূষা মাখানো, অর্থাৎ কালি মাখানো হাতের ছাপ, যেটা চলে যেতে পারে, কিন্তু তবুও সেটা চলে যায়নি, নষ্ট হয়নি, সযত্নে কাবুলিওয়ালা বুকের মধ্যে রেখে দিয়েছে। এবং সে স্পর্শটুকু অনুভব করে সে শহরের রাস্তায় রাস্তায় সেই সব জিনিসপত্র ফেরি করে বেড়ায়। যাই হোক, এরপর কি হলো, দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয়, তাহা ভুলিয়া গেলাম। মানে আমাদের সমাজের যে পার্থক্য, অর্থ বৈষম্য, সেই অর্থ বৈষম্যর কথা গল্পকথক বলছেন। স্বাভাবিক নিয়মেই সম্ভ্রান্ত মানুষ আর একটা সাধারণ মানুষের থেকে আলাদা হয়ে পড়ে, কিন্তু এখানে ওই গল্পকথক তারই কথা শুনে আর কোনো রকম পার্থক্য দেখতে পেলেন না। কেন দেখতে পেলেন না? বলছে, তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। কাবুলিওয়ালার বেস্ট লাইন, সব
থেকে মানে ইম্পর্টেন্ট লাইন এবং মনে রাখার মতো লাইন। সেটা কি, সেও পিতা সেও যে আমিও সে, সেও পিতা আমিও পিতা। বলছে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো রকম পার্থক্য নেই, কারণ সেও একজন পিতা আমিও একজন পিতা, অতএব সেও যে আমিও সে। মানে আমাদের দুজনের ভেতরকার আবেগ, দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, তার মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। সে মুসলমান আমি হিন্দু, সে গরিব আমি ধনী, এই কোনো পার্থক্যই কিন্তু আমাদের মধ্যে আর নেই, এটা বোঝাতে চাইলেন গল্পকথক। অর্থাৎ আমাদের মনের ভেতরকার যে অনুভূতিগুলো, সেগুলো কিন্তু সমস্ত দিককে ছাপিয়ে, এই সমস্ত দূরত্বকে অতিক্রম করে গল্পকথককে যেন দুই বাবা হিসাবে দুজনকে মিলিয়ে দিলে। এরপর কি বলছেন, তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। তার সেই পর্বত গৃহবাসিনী, পর্বতের ঘরে সেই যে ক্ষুদ্র পার্বতী, মানে ছোট্ট যে পার্বতী অর্থাৎ উমা, অর্থাৎ কাবুলিওয়ালার যে মেয়ে, তার যে হাতের চিহ্ন, সেটা আমার মিনিকে মনে করিয়ে দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুর ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কারণ আজকের দিনে কাবুলিওয়ালার সাথে সাক্ষাৎ মা মেনে নেবে না, কেউ মেনে নেবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না। রাঙা চেলি পড়া, কপালে চন্দন আঁকা বধূ বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। একেবারে বধূ বেশে মিনি লজ্জা সমেত, একেবারে লজ্জায় অবনত হয়ে বাবার পাশে এসে দাঁড়ালো। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবিস? মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে। এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না। রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল। আরক্ত মানে মুখটা লাল হয়ে গেল লজ্জায়। কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। অর্থাৎ সেই প্রথম দিনের সাক্ষাৎ, দুজনের মধ্যে কি অন্তরঙ্গ বন্ধুত্ব আজকে নেই। আজকে মিনি বড় হয়ে গেছে, আজকে কাবুলিওয়ালার সাথে তার সেই সুখের আনন্দের কথোপকথন চলছে না, এই দৃশ্যটা নেই। এটা ভেবে মিনির বাবা একটু দুঃখ পেলেন। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এইরূপ বড় হইয়াছে। তাহার সঙ্গেও আবার নূতন আলাপ করিতে হইবে। নূতন আলাপ মানে সে হয়তো তার বাবাকে আর চিনতে পারবে না, কারণ ছোটবেলায় বাবার যে মুখ ছিল, এখন সেই মুখ সে আর মনে রাখতে পারবে না, এটাই স্বাভাবিক। আর বাবার মধ্যেও পরিবর্তন দেখা দিয়েছে। তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না। এ 8 বৎসরে তাহার কি হইয়াছে তাই বা কে জানে। 8 বৎসর মানে বুঝতে পারছো, 5 বছর ছিল তখন, আর এখন 8, তার মানে 8 5 5 5 10 11 12 13 বছরে মিনির বিয়ে হচ্ছে। সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্র কিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। রহমত কলিকাতার এক গলির ভিতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। রহমতের মনের মধ্যে সেই মানে আফগানিস্তানের দৃশ্যটা ভেসে উঠছে, এটা গল্পকথক অনুমান করছেন, মনে মনে ভাবছেন। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম। বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। অর্থাৎ রহমত তার মেয়ের সাথে মিলিত হবে এবং তাদের মধ্যেকার যে সুখ, সেই সুখে মিনির কল্যাণ হবে, এটা গল্পকথকের মনে হয়েছিল। এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহের দুটো একটা অঙ্গ ছাটিয়া দিতে হইল। যেমন মনে করিয়াছিলাম তেমন করিয়া ইলেকট্রিক আলো জ্বালাইতে পারিলাম না। গড়ের বাদ্যও আসিল না। অন্তঃপুরের মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন। আচ্ছা, ইলেকট্রিক আলো তৎকালীন সময় ঘরে ঘরে ছিল না, তাই 1 টাকা, যে টাকাটা তিনি দিয়েছেন 1 টাকা নয়, একটা নোট, সেই নোটটা কততে বলা হয়নি, তা সেই টাকাটায় গড়ের বাদ্য, সেই সময় যে বাদ্যযন্ত্র বাজতো, সেই বাদ্যযন্ত্র মানে সেই দল বল এসে যে বাজনা বাজাতো, সেই বাদ্যযন্ত্র আনবে ভেবেছিল মিনির বাবা, আনতে পারেনি। ইলেকট্রিকের আলো দিয়ে ঘর সাজাবে ভেবেছিল, সেটাও হয়ে ওঠেনি। কিন্তু তবু তার মন আনন্দে ভরে আছে, সুখে একেবারে সে মানে আনন্দ চিত্ত তার, কারণ তার নিশ্চিত বিশ্বাস যে কাবুলিওয়ালা তার মেয়ের সাথে যখন মিলিত হবে, তার মিনি নিশ্চিত সুখী হবে। কিন্তু অন্তঃপুরে মেয়েরা অসন্তোষ প্রকাশ করলো, সন্তোষ প্রকাশ করলো না, দুঃখ প্রকাশ করলো, আনন্দ প্রকাশ করলো না, বা সন্তুষ্টি প্রকাশ করলো না। তারা বিরক্ত হলো, স্বাভাবিক, কারণ তাদের মধ্যেকার যে অনুভূতি, সেই অনুভূতি গল্পকথকের অনুভূতির সাথে মিলছে না। সেই কারণেই তারা দুঃখ প্রকাশ করেছে। তারা ভেবেছিল মিনির বিয়েতে এরকম আনন্দ করব, কিন্তু তারা করতে পারেনি, সেই কারণেই তারা দুঃখ প্রকাশ করলো। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।